হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম। তো 144 বছর পর প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা। তো ধারণা করা যাচ্ছে যে এখানে প্রায় সমাগম হবে 40 কোটি বেশিরও মানুষ। আজকে আমরা কুম্ভ মেলার মাহাত্ম্য জানবো, কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে জানবো এবং স্নানের সময়সূচি জানবো। আর জানবো আমরা এই মহাকুম্ভ মেলা কেন 12 বছর পর পর হয়ে থাকে। 2025 সালে 144 বছর পর প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা সাধারণত 4 প্রকারের হয়ে থাকে, যেগুলো হলো কুম্ভ মেলা, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। এই মেলাগুলি ভারতের 4টি জায়গায় হয়ে থাকে। তো সেই 4টি স্থানের নাম হলো উত্তরাখণ্ডের প্রয়াগরাজে, আর প্রয়াগরাজের ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী নদীর তীরে, আর হরিদ্বারে গঙ্গার তীরে, আর উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে এবং নাসিক গোদাবরী নদীর তীরে। এই 4টি স্থানে কুম্ভ মেলা হয়ে থাকে এবং এই প্রয়াগরাজে এই বছর 144 বছর পর মহাকুম্ভ মেলা হতে চলেছে। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে 13 জানুয়ারি থেকে, অর্থাৎ পৌষ পূর্ণিমা থেকে, আর 26 ফেব্রুয়ারি অর্থাৎ পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা এবং এই মহাকুম্ভ মেলাটি চলবে মহাশিবরাত্রি পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 মাস ধরে। তো প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী নদীর যে ত্রিবেণী সঙ্গম, সেখানে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এর কারণ হলো কুম্ভ মেলার কারণ হলো কুম্ভ শব্দের অর্থ হলো পবিত্র কলস, একটা দিব্য কলস। এর কি তাৎপর্য তা আমরা জানবো। তো একবার যখন ভগবানের নির্দেশে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখানে অনেক দ্রব্য উৎপাদিত হয়েছিল, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানি। দেবতা এবং অসুরদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে অমৃত উৎপন্ন হয়েছিল, এই নিয়ে আজকে আমরা জানবো। তো এই অমৃত ভারতবর্ষের কিছু 4টি স্থানে কিছু কিছু করে পড়েছিল, সেই 4টি স্থানে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই কুম্ভ মেলায় উপস্থিত হয়ে যদি কেউ স্নান করেন, কুম্ভ স্নানে অংশগ্রহণ করেন, তাহলে তার সকল প্রকার পাপরাশি বিদরিত হয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বিশেষ তিথিতেই কুম্ভ মেলা হয়ে থাকে। সাধারণত এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে, তো শুরু হয়েছে কখনো কখনো মকর সংক্রান্তির দিন থেকে হয়ে থাকে। তো এই যে বিশেষ দিনগুলিতে বিশেষভাবে স্নান করা হয়ে থাকে গঙ্গায় যেহেতু, তো কুম্ভ মেলায় এই বিশেষ স্থানে একটা বিশেষ তিথিতে বিশেষ স্থানে জল মহাপবিত্র হয়। এমনিতেই গঙ্গা যমুনা সরস্বতী 3টেই পবিত্রতম নদী, কিন্তু এই বিশেষ তিথিগুলিতে এনাদের জল আরো বেশি করে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে। এই বিশেষ তিথিতে স্নান করলে তার পূর্বকৃত সমস্ত পাপরাশি থেকে তিনি মুক্ত হতে পারে। এই কারণে কোটি কোটি লোকের সমাগম হয় এই মহাকুম্ভ মেলায়। এই মহাকুম্ভ মেলার যে মাহাত্ম্য অর্থাৎ পৌরাণিক ঘটনা ইতিহাস, সেটা আমরা বিস্তারিত জানবো। ভাগবতে এই সমুদ্র মন্থন লীলা সম্পর্কে অনেকটা বর্ণনা করা রয়েছে, কিন্তু আমরা ছোট করে একটু বিস্তারিত জানবো। তো এই পৃথিবীতে 2 প্রকারের মানুষ রয়েছে। কোনো কোনো মানুষ দৈব সম্পন্ন, আর কোনো কোনো মানুষ আসরিক ভাবাপন্ন। দেখা যায় একবার স্বর্গে দেবতা এবং অসুরদের মধ্যে কিছু মতবিরোধ থাকে, দেবতা এবং অসুরদের মধ্যে মতবিরোধ থাকে। তো এই অমৃত পাওয়ার জন্য অসুর দেবতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই দ্বন্দ্ব অবসানের জন্য দেবতা অসুরদের মধ্যে একটা সন্ধি স্থাপন করা হয়েছিল। সেই কারণে ভগবানের নির্দেশে সিদ্ধান্ত করা হলো যে এই অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন লীলা করা হবে। তো এই সমুদ্র মন্থন লীলাটি হবে ক্ষীর সমুদ্র, কিভাবে হবে এবং কোথাবে সবকিছু ঠিক করা হলো। তো এই হিসাবে মন্থনের জন্য মন্দার পর্বতকে ঠিক করা হলো এবং মন্থনের যে রজ্জু হিসাবে থাকবে বাসুকী নাগ। এতে অসুররা রাজি হয়ে গিয়েছিল, কারণ তারা এই ভেবেছিল যে অমৃত পাবে এবং অমরত্ব লাভ করে স্বর্গরাজ্য আধিপত্য করবে। তো কথা মতো মন্থন শুরু হলো।
কিন্তু মন্থনের জন্য মন্দার পর্বতের নিচে মানে সমুদ্রের নিচে শক্ত কিছু প্রয়োজন দরকার ছিল। জন্য ভগবান স্বয়ং নিজে কূর্ম অবতার ধারণ করে সেই পর্বতের নিচে অবস্থান করলেন। মন্থনের ফলে প্রথমে বিষ উঠেছিল, সেই বিষ স্বয়ং দেবাদিদেব মহাদেব গ্রহণ করেছিলেন এবং সমগ্র জগৎকে রক্ষা করেছিলেন। বিষ আরো অনেক দ্রব্য উৎপন্ন হয়েছিল, যেমন সুরভি, গাভী, ঐরাবত, অশ্ব, কৌস্তব মুনি, পারিজাত পুষ্প, অপ্সরাগণ এবং স্বয়ং লক্ষ্মী দেবী এবং সব শেষে উৎপন্ন হয়েছিল অমৃত। এইভাবে ভগবান ধন্বন্তরী রূপে অমৃতের কলস অর্থাৎ কুম্ভ নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ভগবানের শ্রী হস্তে থেকে কোনো না কোনো ভাবে অসুররা সেটি মানে অমৃতের কলসটি নিয়ে নেয়। পরবর্তীতে দেবরাজ ইন্দ্রদেবের যে পুত্র জয়ন্ত, সে কিন্তু অমৃতের এই কলস নিয়ে দৌড়াতে শুরু করলেন। অসুররাও তার পিছন পিছন দৌড়াতে শুরু করলেন। এই ঘটনাটি প্রায় 12 দিন পর্যন্ত চলেছিল। তো 12 দিনের মধ্যে তারা বিভিন্ন স্থানে গিয়েছিল এবং কোনো কোনো স্থানে সেই কুম্ভ অর্থাৎ অমৃতের কলসটি দেখেছিল। তো দেখা যায় যে তারা যে স্থানে গিয়েছিল সেখানে প্রায় 3 দিন ধরে অবস্থান করেছিল। তো 3 দিন পর অন্য আরেকটি স্থানে গিয়েছিল, বিশেষভাবে 4টি স্থানে গিয়েছিল। ওটাই 4টি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। তো সেখানে এই কুম্ভ মেলা হয়ে থাকে। 4টি স্থান হলো প্রথমত প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। তো যেহেতু তারা দৌড়াচ্ছিল সেহেতু তারা অমৃতের কলসটা মানে সেখানে রেখেছিল এবং সেটা আবার নিয়ে যখন তারা দৌড়াতে গিয়েছিল সেখানে সেই অমৃতের কলস থেকে কিছু ফোঁটা অমৃত সেই 4টি স্থানে ছিটকে পড়েছিল। তো সেই কারণে এই বিশেষ তিথিতে এই স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তো উত্তরপ্রদেশ এর প্রয়াগরাজ গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণীর সঙ্গমে মহাকুম্ভ মেলা এবং প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা এবং 12 বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। 12 বছর ধরে, এটা হচ্ছে 144 বছর পর একটা পূর্ণ কুম্ভ মেলা অর্থাৎ 12 বার পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়াতে এটা মহাকুম্ভ মেলা নামে পরিচিত। তো এই 4টি স্থানে পর্যায়ক্রমে 3 বছর পর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কারণ দেবগণ এখানে যেহেতু 3 দিন করে অবস্থান করেছিল, 3 দিন পর পর অন্য আরেকটি স্থানে গমন করেছিল। শাস্ত্রে বলা হয়েছে দেবতাদের একদিন হচ্ছে মনুষ্য জীবের ক্ষেত্রে 1 বছর। তো সে কারণে তারা 3 দিন ওখানে ছিল, সেহেতু 3 বছর পর পর। আর যেহেতু দেবগণের ক্ষেত্রে সেটি 12 দিন ব্যাপী হয়েছিল অর্থাৎ 12 বছর, সেই কারণে এই মহাকুম্ভ মেলা 12 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এই 4টি স্থানে 3 বছর পর পর পর্যায়ক্রমে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই 4টি স্থানের মধ্যে আকারে সবচেয়ে বড় হচ্ছে এই উত্তরাখণ্ডের প্রয়াগরাজ। তো এই হলো। আর কোন দিন কোন বিশেষ দিনে স্নান করতে হবে, মানে স্নানের সময়সূচি, সেটা আজকে আমরা জানবো। তো প্রথম দিনে স্নান করতে হবে অর্থাৎ 13ই জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমার দিন। দ্বিতীয় হচ্ছে 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিন। সময় হলো 9টা 3 অর্থাৎ সকাল 9টা 3 থেকে 5টা 33 মানে বিকাল 5টা 33 এর মধ্যে। পরের দিন শাহী স্থান এবং সব থেকে বেশি লোকের সমাগম হয়। 29 এবার স্নান করতে হবে 29শে জানুয়ারি বুধবার অর্থাৎ মৌনী অমাবস্যার শাহী স্নান। সেটা সময়সূচি 28শে জানুয়ারি অর্থাৎ স্নানের শেষ সময় 28শে জানুয়ারি লাগবে সন্ধে 7:35 থেকে, থাকবে পরের দিন 29শে জানুয়ারি 6:45 অর্থাৎ সন্ধে 6:45 এর মধ্যে ঘটিকা পর্যন্ত। এরপরে স্নান করতে হবে 3রা ফেব্রুয়ারি সোমবার অর্থাৎ বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার দিন। সময় হচ্ছে 2রা ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির 2 তারিখে রাত্রি 9টা 14 থেকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সন্ধ্যে 6:52 ঘটিকা পর্যন্ত সময় থাকবে। এরপর স্নান করতে হবে আমাদের 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন। সময় শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি 6:55 মানে সন্ধ্যে 6:55 থেকে 12ই ফেব্রুয়ারি অর্থাৎ পরের দিন সন্ধ্যে 7:22 ঘটিকা পর্যন্ত।
এরপরে স্নান আছে আমাদের 26শে ফেব্রুয়ারি বুধবার, মহাশিবরাত্রির দিন শেষ স্নান। মহাকুম্ভ মেলার শেষ স্নান মহাশিবরাত্রির দিন, 26শে ফেব্রুয়ারি সকাল 11:08 থেকে 27শে ফেব্রুয়ারি 8টা মানে সন্ধ্যে 8:54 পর্যন্ত থাকছে আমাদের কুম্ভ মেলার স্নানের সময়সূচি। তো এই হলো আজকে আমাদের কুম্ভ মেলার মাহাত্ম্য, কুম্ভ মেলা স্নানের সময়সূচি। তো আজকে আমরা সংক্ষেপে এই কুম্ভ মেলার ইতিহাস আলোচনা করলাম। তো আপনারা এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করবেন এবং ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন। যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই কুম্ভ মেলায় গিয়ে স্নান করবে। কথিত আছে এই কুম্ভ মেলায় স্নান করলে অমরত্ব অর্থাৎ সমস্ত পাপরাশি দ্রবীভূত হয়, অমরত্ব লাভ করেছে। আপনারা সবাই ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিযুক্ত থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।